অমর হওয়ার জন্য গর্ভবতী মেয়েদের শরীর থেকে এক প্রকার সিরাম গ্রহণ করত সুপ্রিম নামের এক রাক্ষস। আর এভাবেই সে বেঁচে আছে 200 বছর ধরে। একদিন তার নজর পড়ে অলৌকিকভাবে গর্ভবতী হওয়া এক মেয়ের উপর, যে মেয়ের গর্ভে ছিল বিশেষ শক্তিসম্পন্ন এক সন্তান। মানুষ মনে করত ওই মেয়ের গর্ভে জন্ম নিবে স্বয়ং শ্রীকৃষ্ণ। তার এই কাহিনীর সামনে কি হবে, আর কোনো স্পয়লার না দিয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের নাম কালকি 2898 AD। চলুন তাহলে আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল কাহিনী শুরু করি। শুরুতেই আমরা একটা যুদ্ধের দৃশ্য দেখতে পাই, যেটা কিনা মহাভারতের কুরুক্ষেত্রের একটা অংশ ছিল। যুদ্ধ প্রায় শেষের দিকে, চারপাশে শুধু যুদ্ধের ধ্বংসাবশেষের চিহ্ন বিদ্যমান। এই সময় আমরা অশ্বত্থামাকে দেখতে পাই। সে ব্যতীত তার দলের সকলেই এই যুদ্ধে মারা গিয়েছিল, এমনকি তার বাবাও। এসব দেখে অশ্বত্থামা রেগে গিয়ে অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রীর দিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। অভিমন্যুর স্ত্রী ছিল তখন সন্তান সম্ভবা, কিন্তু অশ্বত্থামার অস্ত্রের আঘাতে তার পেটে থাকা সন্তান সেখানেই মারা যায়। এই সময় সেখানে শ্রীকৃষ্ণের অবতরণ ঘটে। সে অশ্বত্থামাকে বলে, এই যুদ্ধের সব থেকে বড় পাপ তুমি করেছ। এই কাজ করে তুমি তোমার বাবার নামেও কলঙ্ক লাগিয়েছ। অশ্বত্থামা তখন আত্মঅহংকারে বলে ওঠে, সে যেহেতু পাপ করেছে তাই শ্রীকৃষ্ণ যেন তাকে মেরে ফেলে। জবাবে শ্রীকৃষ্ণ বলে, মৃত্যুতেই তো মানুষের আসল মুক্তি। তাই সে অশ্বত্থামাকে মোটেও মৃত্যু দিবে না। সে তাকে অভিশাপ দেয় যে সে কখনো মরবে না, আর এটাই তার শাস্তি। সে আরো বলে, অশ্বত্থামা মৃত্যুর জন্য ছটফট করবে, মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, কিন্তু সে কখনোই মরবে না। একথা বলেই শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথায় থাকা সেই মণিটাও খুলে নেয়। এতক্ষণে অশ্বত্থামা নিজের ভুলটা বুঝতে পারে। সে বুঝতে পারে সে কত বড় পাপ করে ফেলেছে। তাই সে শ্রীকৃষ্ণকে বলতে থাকে তার এই পাপের প্রায়শ্চিত্ত করার কি কোনো উপায় নেই। জবাবে শ্রীকৃষ্ণ বলে, যখন কলিযুগ আসবে আর এটা তার সর্বশেষ স্তরে চলে যাবে, চারপাশে শুধু অধর্ম থাকবে, তখন শ্রীকৃষ্ণ তার 10ম অবতার নিয়ে পৃথিবীতে আবারও জন্মগ্রহণ করবেন, কোনো এক মায়ের গর্ভে। যেভাবে আজ অশ্বত্থামা এক মায়ের গর্ভে থাকা সন্তানকে মেরে ফেলেছে, সেভাবেই তাকে সেই মায়ের গর্ভে থাকা সন্তানকে বাঁচাতে হবে, যার গর্ভে শ্রীকৃষ্ণ থাকবে। কেননা সেই মায়ের গর্ভ থেকেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবে, যার নাম হবে কালকি। আর তাকে রক্ষা করাই হবে অশ্বত্থামার পাপের প্রায়শ্চিত্ত। শ্রীকৃষ্ণ আরও বলে, কলিযুগে কলি অবতারও আসবে, যে কিনা শ্রীকৃষ্ণের অবতারের মতোই শক্তিশালী হবে। আর এই সময় অশ্বত্থামাকেই আসতে হবে কালকিকে বাঁচানোর জন্য। তো এভাবেই অনেকগুলো বছর পেরিয়ে যায়। আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, করোনা ভাইরাস, মানুষের সংঘাত, পারমাণবিক অ্যাটাক, এই সব কিছু, এই সবে পুরো পৃথিবী একটা ধ্বংসযজ্ঞ হয়ে উঠেছে। এভাবে মহাভারতের কুরুক্ষেত্র থেকে আমরা 6000 বছর সামনে চলে আসি, অর্থাৎ 2898 সাল, যেখানে টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছিল। কিন্তু টেকনোলজির এত উন্নতির পরও পৃথিবীর অবস্থা ছিল অনেক বেশি খারাপ। দেখা যায় নদীর সব পানি শুকিয়ে গিয়েছে, কোথাও কোনো গাছপালা নেই, চারিদিকে শুধু ধুধু প্রান্তর। প্রকৃতি তার জীবন হারিয়েছে, কোথাও গাছপালা, পানি কিচ্ছু নেই। আর এ কারণেই বাতাসে বিষ মিশে গিয়েছে। পৃথিবী মানুষের বসবাসের পুরোপুরি অযোগ্য হয়ে উঠেছে। এই পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করেছে। তবে এই পৃথিবীতে শুধুমাত্র একটাই শহর টিকে আছে, আর তার নাম কাশী। এখানে আমরা এটাও জানতে পারি এই শহরটাই ছিল পৃথিবীর প্রথম শহর। তো পৃথিবীতে যে মানুষগুলো অবশিষ্ট রয়েছে তারা এই শহরে থাকে, কেননা এই শহর বাদে তো আর অন্য কোনো শহরই জীবনযাপনের উপযোগী ছিল না। কাশী শহরে যারা ধনী ব্যক্তি ছিল তারা বেশ ভালোভাবেই জীবনযাপন করত, আর যারা গরিব ছিল তাদের জীবনযাপন অনেক বেশি কষ্টকর ছিল। এই শহরে আমরা একটা ঝুলন্ত উল্টো পিরামিডের মতো জায়গা দেখতে পাই। মূলত এটাই ছিল একটা কমপ্লেক্স, যার ভেতরে মানুষের বসবাসের জন্য সকল প্রকারের প্রিভিলেজ অ্যাভেলেবেল ছিল। এখানে গাছপালা, নদীনালা, কাপড় চোপড়, সকল প্রকারের খাবার সহ সব ধরনের সুযোগ সুবিধা ছিল।
মূলত শহরের ধনী ব্যক্তিরাই এই কমপ্লেক্সে বসবাস করত। তারা এখানে অনেক বেশি বিলাসবহুল জীবনযাপন করত। তাদের কোনো রকমের কোনো অসুবিধা ছিল না, সবকিছুই ছিল অনেক বেশি উন্নত। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিরা গরিব ছিল আর এই কমপ্লেক্সের বাইরে থাকতো, তাদের দ্বারাই এই কমপ্লেক্সের সমস্ত কাজ করিয়ে নেওয়া হতো। তাদের অনেকটা পশুর মতোই এখানে ট্রিট করা হতো আর জোর জবরদস্তি তাদের দিয়ে সকল কাজ করিয়ে নেওয়া হতো। এই কমপ্লেক্সের প্রধান ছিল সুপ্রিম ইয়াসকিং নামের এক ব্যক্তি, যে কিনা নিজেকে গড মনে করত। এদিকে আমরা অদ্ভুত দেখতে একটা ফ্লাইং কার দেখতে পাই, যেটার সাহায্যে কিছু গরিব মানুষদের কমপ্লেক্সে কাজ করার জন্য বন্দি বানিয়ে আনা হচ্ছিল। সেখানে আমরা একটা লোককে দেখি, যার সাথে তার মেয়ে ছিল, যে কিনা অনেক বেশি অসুস্থ। তো সেই ব্যক্তিটি তার মেয়ের জন্য সেখানে উপস্থিত সকলের কাছে কিছুটা পানি চায়, কিন্তু কেউই তাকে পানি দিয়ে সাহায্য করছিল না। তখনই আমরা সেই গাড়িতে রুমি নামের একটা বয়স্ক ব্যক্তিকে দেখতে পাই, যে সেই অসুস্থ মেয়েটির বাবাকে পানি দিয়ে সাহায্য করে। তাদের এই গাড়িটি গঙ্গা নদীর উপর দিয়েই ভেসে যাচ্ছিল, কিন্তু গঙ্গা নদীতে এক ফোঁটাও পানি ছিল না, নদী পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। তো তখনই দেখা যায় গাড়িতে উপস্থিত রায়া নামের একটা মেয়ে রুমিকে বলে সে বিনামূল্যে কি করে তার পানি অন্য একজনকে দিয়ে দিল। সে কি জানে না এখানে বিনামূল্যে কেউ কাউকে পানি দিয়ে সাহায্য করে না? তার কথার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে এখানে পানির এতটাই অভাব যে কেউ কাউকে বিনামূল্যে এক ফোঁটা পানি দিয়েও সাহায্য করে না। রুমি জানায় সে এই শহরে নতুন এসেছে। তো এরপর সে রায়ার পাশে বসে থাকা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে সে আর রায়া কি দুই ভাই বোন? এই কথা শুনে রায়া বেশ রাগান্বিত হয়ে যায় আর বলতে থাকে, কে বোন? আমি তো একটা ছেলে। এখানে আমরা জানতে পারি রায়া মূলত একটা মেয়ে ছিল, কিন্তু কোন একটা কারণে সে ছেলেদের ছদ্মবেশ ধরেছিল। এখন কি সেই কারণ সেটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো রুমি তখন গাড়ির ভেতরে বাচ্চাদের আকাশের একটা নক্ষত্র দেখিয়ে বলে এই নক্ষত্র 6000 বছর আগে পৃথিবীতে দেখা গিয়েছিল আর এখন 6000 বছর পর আবারও দেখা যাচ্ছে। রায়া তখন জিজ্ঞেস করে এটা কেন হচ্ছে? রুমি তখন তার এই কথার কোনো জবাব দেয় না আর অন্য কথা বলতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের গাড়ি কাশিতে পৌঁছায়। যখন তারা কাশিতে পৌঁছে যায় তখন সেখানে সুপ্রিম ইয়াসকিং এর লোকেরা চলে আসে, যারা কিনা সেই কমপ্লেক্সের দেখাশোনা করত। তারা এখানে বাউন্টি হান্টার নামেও পরিচিত। কাশিতে নতুন কোনো মানুষ এলেই তারা সেখানে চলে আসে আর সেখান থেকে যেই মেয়েরা সন্তান জন্মদানে সক্ষম তাদের তুলে নিয়ে যায়। মূলত এটাই তাদের কাজ। তবে তারা এমনটা কেন করে সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এখানে আমরা একটা জিনিস জানতে পারি যে এই যুগে মেয়েদের সন্তান জন্মদানের ক্ষমতা অনেক বেশি কমে গিয়েছিল। হাতে গোনা কিছু মহিলারাই সন্তান জন্ম দিতে সক্ষম ছিল। তো যখন বাউন্টি হান্টাররা সেই সকল মেয়েদের সুপ্রিমের কমান্ডারের হাতে তুলে দিত তখন তারা সেখান থেকে ভালো পরিমাণে ইউনিট পেত। ইউনিট ছিল সেই যুগের কারেন্সি। ডলার, রুপি, টাকা কোনো কিছুই এই যুগে চলতো না, কেবলমাত্র ইউনিট চলতো। আর এই ইউনিট ডিজিটাল কারেন্সি ছিল। আর এই কারণেই রায়া এখানে বাউন্টি হান্টারদের হাত থেকে বাঁচতে ছেলে সেজে এসেছিল, যাতে করে তারা তাকে ধরে নিয়ে না যায়। তো বাউন্টি হান্টাররা ইউনিট কালেক্ট করত, যাতে করে তারা 1 মিলিয়ন ইউনিট জমিয়ে সেই কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে পারে আর সেখানেই থাকতে পারে সারা জীবনের জন্য। কারণ ওই কমপ্লেক্সে থাকতে হলে একজন ব্যক্তিকে পুরো 1 মিলিয়ন ইউনিট পেমেন্ট করতে হতো, না হলে সেখানে থাকার উপায় নেই। তো যখন বাউন্টি হান্টাররা মেয়েদের সেখান থেকে চিহ্নিত করে তুলে নিয়ে যাচ্ছিল তখনই রায়ার ভাই সামনে আসে আর এক বাউন্টি হান্টারকে বলতে থাকে সে যদি কোনো মেয়ের খোঁজ দিতে পারে তবে এর বিনিময়ে সে কত ইউনিট পাবে। তো এখানে আমরা বুঝতে পারি রায়ার ছোট ভাই ইউনিটের বিনিময়ে নিজের বোনকেই বিক্রি করে দিতে চাইছিল, কেননা তার স্বপ্ন ছিল সে অনেক ইউনিট কালেক্ট করার পর সেই কমপ্লেক্সে যাবে আর ভালোভাবে জীবনযাপন করবে আর কোনো অভাব অনটন থাকবে না। তাই সে রায়াকে দেখিয়ে দেয়, কিন্তু বাউন্টি হান্টাররা সেদিকে তাকালে রায়াকে দেখতে পায় না, কেননা পরিস্থিতি বুঝতে পেরে সে আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তো যখন রায়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল তখনই রুমির সাথে তার ধাক্কা লাগে। রুমি রায়াকে দেখে সুপ্রিমের লোকেদের হাত থেকে তাকে বাঁচতে সাহায্য করে। এরপর সে রায়াকে সঙ্গে নিয়ে কমপ্লেক্সের বাইরে একটা জায়গায় চলে যায়, যেটা কিনা একটা সিক্রেট প্লেস ছিল। সেখানে আরো কয়েকজন লোক ছিল। রুমি আর তার সাথীরা এখানেই লুকিয়ে থাকত। আমরা জানতে পারি রুমি কাশীর অন্য সব সাধারণ মানুষদের মতো নয়। সে আর তার সাথীরা সকলেই রেবেল অর্থাৎ বিদ্রোহী।
আর তাদের মূল উদ্দেশ্য হলো সুপ্রিমের রাজত্ব ধ্বংস করা। রুমি এখানে রায়াকে জানায় তারা বিশ্বাস করে যে যুগটা এখন চলছে সেটাই হলো কলিযুগ, আর এই কলিযুগে কালকির আগমন ঘটবে, আর কালকেই ধ্বংস করবে সুপ্রিমের তৈরি ওই নকল পৃথিবীকে। সে এটাও বলে সে আর তার সাথীরা সাম্বালা নামক একটা সিক্রেট গ্রামে বসবাস করে, যেটার ব্যাপারে শুধুমাত্র রেবেলরাই জানতো, অন্য কেউই এই জায়গার অবস্থান সম্পর্কে জানতো না। তো এরপর দেখা যায় রুমি মডার্ন টেকনোলজির মাধ্যমে সাম্বালায় থাকা তার সঙ্গীদের সাথে যোগাযোগ করে। এখানে আমরা সাম্বালার লিডার মারিয়ামকেও দেখতে পাই। মূলত কালকির যে মায়ের পেটে জন্ম হবে তাকে খুঁজতেই সাম্বালার লোকেরা রুমি আর তার লোকেদের এখানে পাঠিয়েছিল। কিছুক্ষণ পরে রুমি দিভিয়া নামের একটা প্রেগনেন্ট মহিলাকে সেখানে নিয়ে আসতে বলে, যাকে কিনা রুমি আর তার সাথীরা সুপ্রিমের বাউন্টি হান্টারদের থেকে লুকিয়ে রেখেছে। রুমির ধারণা দিভিয়ার গর্ভে বেড়ে উঠছে কালকি, তাই রুমির লোকেরা দিব্যার খেয়াল রাখছিল, তার অনেক যত্ন আত্তি করছিল। তো দিব্যার সামনে আসার পর রুমি একটা মণি বের করে, এরপর সে সেটা দিব্যার পেটের কাছে নিয়ে যায়। আর এই মণিটা ছিল অশ্বত্থামার কপালের সেই মণি। পুরাণের বর্ণনা অনুযায়ী এই মণি কালকির সংস্পর্শে আসলেই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে, কিন্তু দিব্যার পেটের কাছে নিয়ে গেলেও মণিটা জ্বলে ওঠে না। রুমি বুঝতে পারে দিব্যার গর্ভে যে সন্তান আছে সে কালকি নয়। এটা জানার পর সাম্বালার লোকেরা হতাশ হয়ে যায়। তখন মারিয়াম তাদের আশ্বস্ত করে আর বলে হয়তো এখনো কালকির আগমনের সময় হয়নি, তারা যেন এভাবে ধৈর্য না হারায়, কালকি অবশ্যই আসবে। মারিয়াম তখন রুমিকে সাম্বালায় ফিরে আসতে বলে। রুমি বলতে থাকে পুরাণে বর্ণিত সেই কলিযুগ চলে এসেছে, নক্ষত্র গ্রহের দিক এটাই বলছে, খুব দ্রুতই কালকির আগমন ঘটবে, তাই সে এখানেই থাকবে। এর মাঝেই হঠাৎ করে কমান্ডার মানাসের কিছু বাউন্টি হান্টার সেখানে চলে আসে। তারা রুমির সেই গোপন আস্তানায় আক্রমণ করে বসে। তারা কোনোভাবে সেই জায়গার খোঁজ পেয়ে গিয়েছিল। তো এই আক্রমণের সময় রুমির হাত থেকে ওই মণিটা নিচে পড়ে যায়। রায়া তখন দ্রুত মণিটা তুলে নিজের কাছে রেখে দেয়। তখনই একজন বিদ্রোহী রায়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর কমান্ডোর লোকেদের কাছে রুমি ও দিব্যা ধরা পড়ে যায়। তারা তাদের ধরে নিয়ে যায় কমান্ডার মানাসের কাছে। মানাস আগে থেকেই সাম্বালা গ্রামের ব্যাপারে জানতো, কিন্তু সে এটার ঠিকানা জানতো না যে এই গ্রাম ঠিক কোন জায়গায় অবস্থিত। আর সে এটাও খুব ভালো করেই জানতো যে সাম্বালার লোকেরা কালকির আগমনের অপেক্ষা করছে, তাই সে সাম্বালা ধ্বংস করে দিতে চায়, কেননা এটাই তাদের সুপ্রিমের অর্ডার ছিল। সে একটা টেকনোলজির সাহায্যে মরিয়মের সাথে কথা বলে। এরপর মরিয়মকে বলে যদি সে সাম্বালার ঠিকানা তাকে না জানায় তবে তারা দিব্যাকে মেরে ফেলবে। সে রুমিকেও একই হুমকি দিতে থাকে। রুমি তখন দিব্যার কথা চিন্তা করে সাম্বালার ঠিকানা তাকে বলতেই যাচ্ছিল, তখনই দিব্যা রুমিকে থামিয়ে দেয় আর বলে তাকে বাঁচানোর জন্য যেন তারা কখনোই সাম্বালার ঠিকানা এদেরকে না দেয়, কেননা সে কখনোই চায় না তার সন্তান এই নিষ্ঠুর পৃথিবীতে জন্ম নিক। সে আরো বলে তার মৃত্যুর মধ্য দিয়ে হলেও যেন সাম্বালা সুরক্ষিত থাকে আর এই পৃথিবীতে পরিবর্তন আসে। সে চায় সুপ্রিমের এই নকল পৃথিবীর ধ্বংস হয়ে নতুন পৃথিবীর জন্ম হোক, সবাই সুখে শান্তিতে বসবাস করুক। তো দিব্যার এইসব কথা শুনে মানাস খুব রেগে যায় আর তাকে গুলি করে বসে। এতে করে দিব্যা সেখানেই মারা যায়। এই সব কিছু দেখে রুমি মানাসকে বলতে থাকে তাদের এই রাজত্ব ধ্বংস করতে খুব শীঘ্রই কালকি আসতে চলেছে, তখন তারা কেউই আর বেঁচে থাকতে পারবে না, তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো তার এই কথা শুনে মানাস রুমিকেও গুলি করে মেরে ফেলে। এরপর কমান্ডার মানাস রুমির বাকি সঙ্গীদের ধরে আনার জন্য বাউন্টি হান্টারদের সেখানে পাঠিয়ে দেয়। এই সময় রুমির বাকি সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তাদের ধরার জন্য মানাস ইউনিটের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। তখন একজন বিদ্রোহীকে ধরতে পারলে 5000 ইউনিট পুরস্কার দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়, কিন্তু সকল বিদ্রোহীরা সেখান থেকে পালিয়ে যায়। কেবলমাত্র প্রকাশ নামের একটা ছেলে সেখান থেকে পালাতে পারে না। বাউন্টি হান্টাররা প্রকাশকে ধরতেই যাবে, তখনই সেখানে একটা গাড়ি থেকে ছোট্ট একটা রোবট বেরিয়ে আসে, যার নাম ছিল বুচি। মূলত সে একটা এআই রোবট।
সে লেজারের মাধ্যমে প্রকাশের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয় আর বাকি সব মেম্বারদের বলতে থাকে এখন এটা তার শিকার, তাই সকলে যেন তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়, বাকিটা সে দেখে নিবে। এই সময় বাকি বাউন্টি হান্টাররা বুচির উপরে অ্যাটাক করে দেয়। বুচি তো বলতে থাকে তারা তার উপরে অ্যাটাক করলো, তার বস এখন এসে তাদের সকলের অবস্থা খারাপ করে দিবে। তার এই কথা শুনে অন্য সব বাউন্টি হান্টাররা খুব মজা নিতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে তার বসকে। বুচি তখন খুব ভাব নিয়ে তার বসের ইন্ট্রো দেয়। সে বলে দ্য ওয়ান অ্যান্ড অনলি ফাইটার ম্যান ভাইরাভ তার বস। এই সময়ই সেখানে ভাইরাভের এন্ট্রি হয়। এখানে সব বাউন্টি হান্টাররা ভাইরাভের উপরে অ্যাটাক করে বসে। তখনই ভাইরাভ নিজের কাছে থাকা একটা গ্যাজেট দিয়ে নিজের অনেকগুলো কার্বন কপি বানিয়ে ফেলে। এতে করে তারা সকলেই তো অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে কোনটা আসল ভাইরাভ। তখনই একজন বলতে থাকে যদি ভাইরাভের সাহস থাকে তবে যেন সে তাদের সকলের সামনে এসে তাদের সাথে ফাইট করে, এভাবে যেন লুকিয়ে না থাকে। সে এটাও বলে তারা সকলেই তো ইউনিট কালেক্ট করে কমপ্লেক্সের ভেতরে যেতে চায়, তাই তাদের সবারই ইউনিট প্রয়োজন। যদি ভাইরাভ এসে তাদের সকলকে হারিয়ে দিতে পারে তবে তারা প্রকাশকে ধরার জন্য 5000 ইউনিট তাকে দিয়ে দিবে, এমনকি এক্সট্রা 5000 ইউনিটও দিবে। এই কথা শোনার পরে ভাইরাভ সবার সামনে চলে আসে আর সকলকে একাই মারতে থাকে। কেউই তার সাথে পেরে উঠছিল না। সকলকে কুপকাত করে ফেলার পর সেই বাউন্টি হান্টারের কাছে গিয়ে তার থেকে ইউনিট নিয়ে নেয়। তখন সেই ব্যক্তির কাছে কাল ভাইরাভের একটা মূর্তিও দেখতে পায়। যখন ভাইরাভ ওই ব্যক্তির কাছ থেকে সেই মূর্তিটি নিজের কাছে নিয়ে নেয় তখনই সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি চলে আসে আর বলতে থাকে কাল ভাইরাভ একসময় এই কাশির রক্ষাকর্তা ছিল আর এখন ভাইরাভকেই এই কাশিকে রক্ষা করতে হবে। কিন্তু ভাইরাভ তো মোটেও তেমনটা ছিল না, তার ক্যারেক্টার পুরোপুরি অন্যরকম ছিল। সে যেখানেই টাকা পেত তাদের দলেরই হয়ে যেত। সে ছিল টাকার লোভী, এমনকি সে এসব বিশ্বাসও করত না। আসলে এখানে বসবাস করা কেউই কোনো ধর্মের ব্যাপারে কিচ্ছু জানত না, কেননা সুপ্রিম সকল গডের ব্যাপারে সবকিছুই পৃথিবী থেকে তুলে দিয়েছিল। অন্যদিকে আমরা সুপ্রিমের কাউন্সিলরকে দেখতে পাই, যার নাম ছিল ভানি। সে মাটি খনন করে একটা বিশাল মাপের ধনুক খুঁজে পায়, কিন্তু এই বিশাল ধনুকটি কার ছিল এই সম্পর্কে সে কিছুই জানত না। সে নিজের লোকেদের দিয়ে এটা কমপ্লেক্সে নিয়ে চলে আসে। এদিকে আমরা কমপ্লেক্সের কিছু কালো পোশাক পরা মেয়েদের দেখতে পাই। মূলত এরা ছিল নেগেটিভ, অর্থাৎ এরা আনফার্টাইল। এদের কেউই বাচ্চা জন্ম দিতে সক্ষম ছিল না। এখানে সব মেয়েদের হাতে একটা সিক্রেট কোডও ছিল, আর এই কোড স্ক্যান করেই সব মেয়েদের নিজেদের খাবার কালেক্ট করতে হতো। এমনকি তাদের সকলের একটা করে কোড নেমও ছিল। এখানে সাদা পোশাক পরা কিছু মেয়েরাও ছিল। মূলত এরা ছিল ফার্টাইল, আর বাচ্চা জন্ম দেওয়াই এদের প্রধান কাজ। তো নেগেটিভ মেয়েদের পজিটিভ মেয়েদের দেখভাল করার জন্যই এখানে রাখা হতো। এই জায়গায় সুপ্রিমের জন্য প্রজেক্ট কে নামক একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যেখানে সব মেয়েদের উপরে একটা ফর্মুলা ব্যবহার করা হয় আর এতে করে পজিটিভ মেয়েরা কনসিভ করে। এরপর তাদের সকলকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়। সেখানে মোট 150 দিন তাদের রাখা হয়, আর 150 দিন পেরিয়ে গেলেই তাদের গর্ভ থেকে একটা সিরাম নিষ্কাশিত করা হবে। আর এটাই ছিল প্রজেক্ট কে। কমান্ডার মানাস এসে সকল সায়েন্টিস্টকে বলতে থাকে এত দিন হয়ে যাওয়ার পরও তারা কেন একটা সিরাম তৈরি করতে পারছে না। তখনই প্রধান সায়েন্টিস্ট বলে এখানে এক্সপেরিমেন্ট করা কোনো মেয়েই 120 দিন অতিক্রম করতে পারছে না। তারা কেউই এই ফর্মুলা সহ্য করতে পারছে না, আর এই কারণে তাদের সকলের কিছুদিন অতিক্রমের পরেই মৃত্যু ঘটছে। মানাস তখন বলে সুপ্রিম তাকে ডেকে পাঠিয়েছে, তাই যে করেই হোক তাকে সিরাম নিয়েই তার সাথে দেখা করতে হবে। এরপর তারা 98 দিন অতিক্রম করা একজন মহিলাকে সেখানে নিয়ে আসে। তারা তাকে একটা মেশিনের ভেতরে প্রবেশ করিয়ে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে তার বডিতে কানেক্ট করতে থাকে। এরপর তারা সেই ডিভাইসগুলো দিয়ে তার গর্ভ থেকে সেই সিরাম নিঃসরণ করতে থাকে। আর এটা করার সময় সেই মেয়েটা অনেক যন্ত্রণায় সেখানেই মারা যায়। তখন তার মৃতদেহকে সেই মেশিনের নিচে থাকা একটা টানেলের মধ্য দিয়ে একটা জ্বলন্ত আগুনের ভেতর ফেলে দেওয়া হয়। পরবর্তীতে মানাস যখন সেই সিরাম নিয়ে সুপ্রিমের কাছে যাচ্ছিল তখনই সায়েন্টিস্ট তাকে থামিয়ে দেয়
আর বলে সেই প্রজেক্টের ব্যাপারে ডিটেলসে জানতে চায়, যাতে করে সে আরো ভালোভাবে এই প্রজেক্টের উপরে কাজ করতে পারে। তাই সেও সুপ্রিমের সাথে দেখা করতে চাচ্ছে। মানাসও তখন তার প্রস্তাবে রাজি হয়। তারা কাউন্সিলর বানির সাথে দেখা করে। এরপর তারা তিনজন একটা বড় মূর্তির হাতের উপরে দাঁড়ায়। তো কাউন্সিলর বানি সেটা চালু করার পরে সেই মূর্তিটা তাদের তিনজনকে অনেক উপরের একটা স্থানে নিয়ে যায়, যেখানেই মূলত সুপ্রিম থাকতো। যেহেতু সে নিজেকে গড মনে করত, তাই সে সবার উপরে আকাশ ছোঁয়া একটা স্থানে থাকতো। তো তারা তিনজন সুপ্রিমের প্রাসাদে সেই সিরামটা নিয়ে চলে যায়, যেটা তারা ওই মহিলার গর্ভ থেকে বের করেছিল। আর এখানেই আমরা প্রথমবারের মতো সুপ্রিমকে দেখতে পাই, যে অনেক বেশি বৃদ্ধ ছিল। তার বয়স ছিল 200 বছর, আর এত বছরেও সে ভালোভাবে বেঁচে ছিল, যদিও তার শরীর ছিল একেবারেই জীর্ণ। যাই হোক, তো এই বেঁচে থাকার পেছনের কাহিনী তো আমরা একটু পরেই জানতে পারবো। এখানে আমরা তাকে ভাসমান একটা স্থানে বসে থাকতে দেখি। তার চারপাশে পানি দিয়ে ভরপুর ছিল, আর তার বডির সাথে অদ্ভুত দেখতে কিছু ডিভাইস অ্যাটাচ করা ছিল। এমনকি তার চারপাশেও কিছু বলের মতো গ্যাজেট ঘুরছিল। সেগুলোর একটার মাধ্যমে মানাসের কাছ থেকে সে ওই সিরামটা নিয়ে নেয়। সে সেটা নিজের শরীরে ইনজেক্ট করে। মানাস বলতে থাকে এটা তাদের তৈরি করা এখন পর্যন্ত বেস্ট সিরাম। কিন্তু এই সিরাম ইনজেক্ট করার সাথে সাথেই সুপ্রিম হুট করে নিচে পানিতে পড়ে যায়। সকলেই তো এটা দেখে পুরোপুরি শকড হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সে আবারও সে পানি থেকে উঠে আসে আর সোজা চলে যায় সায়েন্টিস্টের সামনে। সে তার একটা গেজেট দিয়ে সায়েন্টিস্টের গলা চেপে ধরে আর বলতে থাকে বহু বছর পরে আবারও কেউ তাকে মারার চেষ্টা করেছে। মূলত সায়েন্টিস্ট মানাসকে সিরামের জায়গায় একটা বিষ মেশানো তরল পদার্থ দিয়েছিল, যাতে করে সুপ্রিম মারা যায় আর পৃথিবীটা আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। কিন্তু এখানে সে ধরা পড়ে গিয়েছে। সায়েন্টিস্ট তখন নিজের কাছে থাকা একটা ছোট ছুরি বের করে সুপ্রিমের বুকের ভেতর ঢুকিয়ে দেয়, কিন্তু এতেও তার কিছুই হয় না। সে বলতে থাকে সে এতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে যে মৃত্যুও তার কিছুই করতে পারে না। সে তখন সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে সে তাকে কেন মারতে চাইছে। জবাবে সে বলে ভবিষ্যৎকে বাঁচানোর জন্যই সে এমনটা করছে। তখন সুপ্রিম বলে এটা তো সে করছে, তাই তো সেই পৃথিবী থেকে প্রকৃতিকে সরিয়ে দিয়েছে আর নতুন একটা পৃথিবী সৃষ্টি করেছে। আর খুব দ্রুতই নতুন একটা যুগ আসতে চলেছে, আর সেটাই হলো কলিযুগ। এই কথা বলে সেই সায়েন্টিস্টকে সেখানেই মেরে ফেলে। এরপর মানাসকে উদ্দেশ্য করে বলে যেই মেয়ে 150 দিন এই ফর্মুলা সহ্য করতে পারবে তাকে যেন তারা খুঁজে বের করে। তো পরের দৃশ্যে আমরা সুমাথি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা কালো পোশাক পরিহিত ছিল, অর্থাৎ সে ছিল নেগেটিভ। আর এখানে পজিটিভ মহিলাদের সেবা করার জন্য তাকেও আনা হয়েছিল। সে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো একটা জায়গায় দাগ কাটে। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো কিছুর হিসাব করছে। এখন সে কিসের হিসাব করছে এটা তো আমরা সামনেই জানতে পারবো। এরপর সেখানে থাকা সকল মেয়েরা নিজেদের হাতের কোড স্ক্যান করে আর সকালের খাবার সংগ্রহ করে। খাবার খাওয়ার পরে তারা সেই প্রেগনেন্ট মহিলাদের জন্য খাবার নিয়ে যেতে থাকে। সুমাথি সেখানে একজন প্রেগনেন্ট মহিলাকে খাবার দিতে গিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করে, আর ফেরার সময় সে সেখান থেকে নিজের হাতে একটা আপেল নিয়ে নিজের থাকার জায়গায় ফিরে আসে। এখানে আমরা দেখতে পাই সুমাথি আসলে প্রেগনেন্ট ছিল, আর এটা সে এখানকার সকলের থেকে লুকিয়ে রেখেছিল। তখনই সেখানে লিলি নামের আর একটা মেয়ে চলে আসে, আর সে এটা দেখেও ফেলে। সে তখন সুমাথিকে বলতে থাকে সে কি করে সকলের থেকে এটা লুকিয়ে রেখেছে, আর সে নেগেটিভ হয়ে কি করে কনসিভ করতে পারলো। সুমাথি জানায় সে এসবের কিছুই জানে না। লিলি তখন জিজ্ঞেস করে তার কনসিভের কতদিন হয়েছে। সুমাথি তাকে বলতে থাকে 5 মাস, অর্থাৎ 150 দিন। এটা শুনে তো লিলি অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এখন পর্যন্ত কোনো মেয়েই এতদিন সার্ভাইভ করতে পারেনি। আর এদের প্রজেক্টও তো সেই মেয়ের পেট থেকে সিরাম সংগ্রহ করা, যে কিনা 150 দিন সার্ভাইভ করতে পারবে। লিলি বলে সে এই ব্যাপারে কাউকে জানাবে না, সে সুমাথিকে হেল্প করবে। অন্যদিকে আমরা ভাইরভকে দেখি, যে কিনা প্রকাশকে নিয়ে তার বাড়িতে যাচ্ছিল। তখন প্রকাশ ভাইরবের অনেক বেশি প্রশংসা করতে থাকে। এসব শুনে তো ভাইরবও বেশ খুশি হয়ে যায়। প্রকাশ ভাইরবকে বলে সে তাদের দলে কেন যোগ দিচ্ছে না। ভাইরব তখন জিজ্ঞেস করে তোমাদের দলে কি বেশি ইউনিট দেয় নাকি। প্রকাশ বলতে থাকে এমনটা নয়, তারা তো পৃথিবীকে বাঁচানোর জন্যই বিদ্রোহ করছে।
এটা শুনে ভাইরাব বলে তার শুধুমাত্র ইউনিট প্রয়োজন, কেননা সে কমপ্লেক্সে গিয়ে থাকতে চায় আর সেখানকার আলিশান জীবন উপভোগ করতে চায়। এখানে আমরা জানতে পারি ছোটবেলায় এক যুদ্ধে তার বাবা মা মারা গিয়েছিল। তখন এক ব্যক্তি তাকে সেখান থেকে বাঁচিয়েছিল আর তাকে এই পৃথিবীতে টিকে থাকার জন্য সকল টেকনিক শিখিয়েছিল। ফাইট থেকে শুরু করে সকল ধরনের বুদ্ধির খেলা সে তার থেকেই শিখেছে। একদিন যখন সেই ব্যক্তি জুয়া খেলে সবকিছু হারিয়ে ফেলে, তখন সে ভাইরাবকেই বাজি রাখে। কিন্তু ভাইরাব তো অনেক বেশি বুদ্ধিমান ছিল, তাই সে টেকনিক করে সেই ব্যক্তিকেই ওই লোকেদের কাছে বিক্রি করে দেয়। তো দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা রক্সি নামের একটা মেয়েকে দেখতে পাই যে কিনা ভাইরাবকে পছন্দ করত। তো রক্সি কমপ্লেক্সে 2 মাসের কাজ করার সুযোগ পেয়েছিল। সে ভাইরাবকেও সেখানে 1 ঘন্টার জন্য এন্ট্রি করার একটা কার্ড ম্যানেজ করে দেয়। ফাইনালি তারা এই প্রথম কমপ্লেক্সে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা কাজ ফেলে আশেপাশে ঘুরে দেখতে শুরু করে। আশেপাশের গাছপালা, নদী, ফল, পাখি সবকিছু দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তারা জীবনে এর আগে কখনো এসব দেখেনি। কারণ পৃথিবী তো এখন একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো তারা এই প্রথম 2 জন খোলা ময়দানে একসাথে হর্স রাইডিংও করে। প্রথমবারের মতো ভাইরাব কমলাও টেস্ট করে। তারা তো কখনো এইসব ফল চোখেও দেখেনি, কেননা সকল সুযোগ সুবিধা তো শুধুমাত্র বড় লোকদের জন্যই বরাদ্দ ছিল। তো কমপ্লেক্সের সব ব্যক্তিরা পার্টি করছিল। ভাইরাব আর রক্সিও সেখানে গিয়ে পার্টি করতে শুরু করে। সে সেখানে এত বেশি চিৎকার চেঁচামেচি করছিল যে গার্ডরা সেখানে চলে আসে আর তাদের 2 জনকে কমপ্লেক্স থেকেই বের করে দেয়। অন্যদিকে সুমাথির প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা সেখানকার একজন সৈন্য জেনে যায়, তাই সে এটা মানাসকে গিয়ে জানিয়ে দেয়। এরপরই সুমাথিকে পজিটিভ মহিলাদের কক্ষে রাখা হয়। তারা তো সুমাথির 150 দিন সার্ভাইভের ব্যাপারে জানতে পেরে অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে আমরা রায়াকে দেখতে পাই, যাকে কিনা একটা রোবট তাড়া করছিল। সে কাশী শহর থেকে পালাতে থাকে। এই সময়ই সে একটা ভাঙা মন্দিরের ভেতরে পড়ে যায়। সে সেখানে গিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। তখন সেই রোবটটাও তার পেছন পেছন সেখানে চলে আসে আর সেখানেই আমরা এক স্থানে কাউকে বসে ধ্যান করতে দেখতে পাই, যেটা আর কেউ নয় বরং অশ্বত্থামা ছিল, যে কিনা 1000 বছর ধরে এখানে বসে ধ্যান করছিল। কিন্তু রায়ার আসার শব্দে তার ধ্যান ভেঙে যায় আর সে উঠে দাঁড়ালে সেই রোবটটা তার উপরেই ফায়ারিং করে। কিন্তু দেখা যায় এতে অশ্বত্থামার কিছুই হয় না, উল্টো সে নিজের লাঠি দিয়ে সেই রোবটটার মাথায় উড়িয়ে দেয়। তার এত শক্তি দেখে তো রায়া অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে সুমাথিকে সেই মেশিনের ভেতরে ঢুকানো হয়। সবার মতো তার পেটেও সেই মেশিনগুলো সেট করা হতে থাকে আর তার গর্ভ থেকে সিরাম নিঃসরণ করা শুরু হয়। এতে সুমাথির অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু সেই সময়ই মেশিনের সিস্টেম হ্যাং হয়ে যায় আর ওই মেশিনটা কাজ করা বন্ধ করে দেয়। ঠিক সেই সময়ই সেই ভাঙা মন্দিরে অশ্বত্থামার একটা ঝটকার মতো লাগে। সে তখন কিছু একটা অনুভব করতে পারে। ঠিক তখনই রায়ার কাছে থাকা অশ্বত্থামার সেই মণিটাও আলো ছড়াতে শুরু করে। অশ্বত্থামা তো এটা দেখতে পেয়ে রায়ার থেকে সেই মণিটা নিয়ে নেয়। এরপর সে সেটা নিজের মাথার মাঝখানে বসিয়ে দেয়, ঠিক পূর্বের মতো। সে বুঝতে পারে শ্রীকৃষ্ণের 10ম অবতার কালকির জন্ম হতে চলেছে আর এখন তাকে সেই গর্ভবতী মাকে রক্ষা করতে যেতে হবে। এখানে আমরা বুঝতে পারি সুমাথি হলো সেই মা যার গর্ভে কালকির জন্ম হবে। তখনই সুমাথি সেই মেশিনের নিচে থাকা প্যানেল দিয়ে ওই আগুনের ভেতর পড়ে যাচ্ছিল, কিন্তু লিলি তাকে সেখান থেকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। লিলি মূলত সাম্বালার সেই রাইভালদের একজন ছিল। সে এখানে গুপ্তচর হিসেবেই এসেছিল আর এখন সুমাথির ব্যাপারে জানতে পেরে সে তাকে বাঁচানোর চেষ্টা করে আর এটাই তার একমাত্র মিশন। সে নিজের কিছু সাথীকেও এ কারণে এখানে ডেকে পাঠিয়েছে, যারা কিনা কমপ্লেক্সের বাইরের এক স্থানেই অপেক্ষা করছিল। তো কমান্ডার মানাস যখন সেই মেশিনের ভেতরে সুমাথিকে দেখতে পায় না, তখন সে নিজের সৈন্যদের তাকে খোঁজার আদেশ দিয়ে দেয়। তো যখন লিলি সুমাথিকে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল, তখনই একজন গার্ড তাদের দেখে ফেলে। লিলি তখন দ্রুত সুমাথিকে একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দেয় আর বলে সে যেন এই টানেল ধরে চলে যায়।
তাহলেই সে বাইরে বের হতে পারবে। আর এর বাইরেই তার সাথীরা অপেক্ষা করছে, তারা তাকে সেফলি এখান থেকে নিয়ে যাবে। সুমাথিও তার কথা মতো সেই টানেল দিয়ে শেষ প্রান্তে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে তো আগুন জ্বলছে। এখন সে কিভাবে বের হবে? সুমাথি তখন চুপ করে থাকে না, সে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য মনে সাহস জুগিয়ে সেই আগুনের মধ্য দিয়েই যেতে থাকে। আগুনের তাপে তার শরীরের পোশাক পুড়ে যাচ্ছিল, কিন্তু সে সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকে। তো টানেল থেকে বেরিয়ে এসে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। লিলির সাথীরা যারা বাইরে অপেক্ষা করছিল তারা তো এই বিষয়টা দেখে অনেক বেশি অবাক হয়, কিন্তু তারা আর কিচ্ছু না ভেবে দ্রুত সুমাথিকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাউন্সিলর বানি মানাসকে ডেকে পাঠায়। সে মানাসকে সেই ধনুকটা দেখিয়ে বলে তারা বেশ কিছুদিন আগে একটা ধনুক পেয়েছিল যার নাম গার্নিভ, আর পুরাণ মতে এটা ব্রহ্মাদেব বানিয়েছিল। এই কথা শুনে তো মানাস যখন সেই ধনুকটা ধরতে যায় তখনই বানি তাকে থামিয়ে দেয়। এরপর সে একটা মেশিনকে সেই ধনুকটা উঠানোর জন্য এগিয়ে আনে, কিন্তু দেখা যায় সেই মেশিন ধনুকের গায়ে টাচ করার সাথে সাথেই গলে যেতে শুরু করে। মানাস তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর এ কারণেই বানি তাকে থামিয়ে দিয়েছিল, না হলে তার অবস্থাও হয়তো ওই মেশিনের মতোই হতো। তো তখন বানি তাকে বলতে থাকে গতকাল থেকে কেউই এই ধনুকটা টাচ করতে পারছে না, নিশ্চয়ই অদ্ভুত কিছু হতে চলেছে, তাদের এখন খুব সাবধানে থাকতে হবে। এদিকে লিলির সাথীরা সুমাথিকে নিয়ে সাম্বালার দিকে যাচ্ছিল। এখানে ভিরান, আজ্জু আর কায়রাকে দেখতে পাই আমরা। কায়রা সুমাধির সাথে অনেক গল্প করতে থাকে। সে তাকে বলে পুরো সাম্বালা গ্রাম অনেক বছর ধরে তার আগমনের অপেক্ষা করছে। এটা শুনে তো সুমাথি অনেক বেশি অবাক হয়ে যায়। আর যখন তারা এসব কথা বলছিল তখনই সেখানে সুপ্রিমের কিছু সৈনিক চলে আসে। সুমাথিকে খুঁজতে খুঁজতেই তারা সেখানে এসেছিল। তো তারা ভিরান আর আজুকে সুমাথির ব্যাপারে জিজ্ঞেস করে। তারা জানায় তারা এই ব্যাপারে কিছুই জানে না, তারা তো আশেপাশে শুধু কিছু খাবারের সন্ধান করছিল। তো তখন সেই লোকেরা গাড়ি সার্চ করতে থাকে। ভিরান তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা গাড়ির ভিতরেই তো সুমাথি লুকিয়েছিল। তারা গাড়ির ভেতরে তখন কিছুই পায় না। এরপর এক সৈনিক ভিরানকে পেছনের দরজা খুলতে বলে। ভিরানকে তখন বাধ্য হয়েই সেটা ওপেন করতে হয়, আর দরজা খোলার সাথে সাথেই কায়রা সেই লোকের উপর গুলি করে বসে। ভিরানও তখন নিজের বন্দুক বের করে তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। এখানে তাদের দুই দলের মধ্যে অনেক বেশি মারামারি হয়। অন্যদিকে কমপ্লেক্স থেকে বের করে দেওয়ায় ভাইরাভ অনেক বেশি দুঃখ পেয়েছিল। সে তার এই সব দুঃখের কথা তার বাড়ির মালিকের সাথে শেয়ার করতে থাকে। তখনই তার রোবট বুচি একটা মেসেজ ওপেন করে। সেখানে সুমাধির একটা ছবি আমরা দেখতে পাই। বুজি সেটা দেখিয়ে ভাইরাভকে বলতে থাকে সুমাধিকে ধরার জন্য কমপ্লেক্স থেকে 5 স্টার ইউনিট পুরস্কার ঘোষণা করা হয়েছে। এটা শুনে তো ভাইরাভ অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখনই সুমাধিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে কায়রারা যখন সেই সৈন্যদের সাথে ফাইট করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই সে লক্ষ্য করে তাদের পেছনে আরো কিছু বাউন্টি হান্টার পড়ে রয়েছে। কায়রা তখন নিজের ফ্লাইং বাইক নিয়ে তাদের সাথে ফাইট করতে বেরিয়ে পড়ে। তখনই সেখানে একটা বাউন্টি হান্টার আজ্জুকে লাথি মেরে তাদের চলন্ত গাড়ির ভেতরে ঢুকে পড়ে। আর এটা সেই ব্যক্তি ছিল যাকে কিনা ভাইরাভ এর আগে ফাইটে হারিয়ে দিয়েছিল। সে সুমাথিকে ধরতে যাবে তখনই সেখানে কায়রা চলে আসে আর তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। এখানে তাদের মধ্যে প্রচন্ড মারামারি হয়। ফাইনালি কায়রা তাকে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু সেই হান্টার পড়ে যাওয়ার সময় কায়রার পায়েও একটা রশি বেঁধে দেয়। এতে করে কায়রাও নিচে পড়ে যাচ্ছিল। তখন সুমাথি কোনোভাবে তাকে টেনে ধরে। আজ্জু এসে তাকে সাহায্য করতে থাকে। কায়রা বুঝতে পারে সে যদি এভাবেই থাকে তবে হয়তো তারা সকলেই ধরা পড়ে যাবে আর তারা সুমাথিকে নিরাপদে সাম্বালায় নিয়ে যেতে পারবে না। তাই সে তাদের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আর সুমাথিকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে। আজ্জু আর সুমাথি তো এতে অনেক বেশি কাঁদতে থাকে। ভিরান এক এক করে সুপ্রিমের সকল উড়ন্ত গাড়ির দিকে গুলি ছুটতে থাকে, কিন্তু তারা সংখ্যায় এত বেশি ছিল যে ভিরান একা তাদের সাথে পেরে উঠছিল না। তো এক সময় দেখা যায় সেনারা তাদের পুরো গাড়িটা ঘিরে ফেলে। সেই সেনাদের ক্যাপ্টেন আজ্জুকে সেখানে শুট করে দেয়। সেই ভিরানকে সুমাধিকে বাইরে বের করে আনার আদেশ দেয়। ভিরান এতে রেগে গেলে সেই ক্যাপ্টেন তার মাথাতেও বন্দুক তাক করে। সে তাকে বলতে থাকে সে ওই মেয়েটাকে বাঁচাতে চাইছে, কিন্তু এই জন্য তো তার নিজেকে আগে বাঁচতে হবে। কিন্তু তাকে এখানে কে বাঁচাবে?
ঠিক সেই সময়ই একটা মূর্তির হাতের উপরে রায়া হেঁটে এগিয়ে আসতে থাকে। সে সকলকে উদ্দেশ্য করে বলে তারা যদি নিজেদের বাঁচাতে চায় তবে যেন এখনই এখান থেকে পালিয়ে যায়। তার এই কথা শুনে তো সৈন্যরা হাসতে থাকে আর ক্যাপ্টেন বলতে থাকে এখন একটা পিচ্চি মেয়ের কথা শুনে তাদের এখান থেকে পালাতে হবে। ঠিক সেই সময়ই রায়ার পেছনে থাকা অশ্বত্থামা বেরিয়ে আসে। সে সেখান থেকে মাটিতে লাফ দেয় আর মাটিতে লাফ দেওয়ার সাথে সাথেই আশেপাশের মাটি কেঁপে ওঠে। সৈন্যরা সকলেই তখন তার উপর গুলি ছুটতে থাকে, কিন্তু এতে তো তার কিছুই হয় না। সৈনিকরা তো এই সব কিছু দেখে হতবাক হয়ে যায়। অশ্বত্থামা তখন এগিয়ে এসে ক্যাপ্টেনের বন্দুক নিজের হাত দিয়ে বাঁকিয়ে ফেলে। ক্যাপ্টেন তো এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর অশ্বত্থামা নিজের লাঠি দিয়ে তাদের সকলকে এমন জোরে একটা বাড়ি দেয় যে সকলেই সেখান থেকে অনেক দূরে উড়ে গিয়ে পড়তে থাকে। এই সুযোগে রায়া বীরেন আর আজ্জুর কাছে এগিয়ে যায়। আজ্জু অনেক বেশি আঘাত পেলেও সে বেঁচে ছিল। বীরেন রায়াকে জিজ্ঞেস করে সেই মণিটা সে কোথায় রেখেছে। জবাবে রায়া অশ্বত্থামার মাথার দিকে ইশারা করে। এরপর তারা সকলেই সুমাথির কাছে সেই গাড়ির মধ্যে চলে যায়। এদিকে অশ্বত্থামা একাই সেই সকল সৈনিকদের কুপকাত করে ফেলে। তার এত বেশি শক্তি ছিল যে কেউই তার সামনে টিকতে পারছিল না। অশ্বত্থামা এরপর সুমাথির সামনে চলে যায় আর মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানিয়ে মা বলে সম্বোধন করে। অন্যদিকে ভাইরাব সুমাথিকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে যেখানে অশ্বত্থামা সৈনিকদের সাথে ফাইট করছিল। সে তখন নিজের রোবটকে জিজ্ঞেস করে ওই ব্যক্তিকে। তার রোবট বলে এটা খুবই পাওয়ারফুল কেউ, ভাইরাব যেন তার থেকে কিছুটা সামলে থাকে। তো অশ্বত্থামা যখন সৈনিকদের মারছিল তখন ভাইরাব কোনোভাবে চুপচাপ কিছু সৈনিককে রাস্তা থেকে সরিয়ে সুমাথির কাছে চলে যায়। সে গিয়ে তাকে খুব ভাব নিয়ে হাই বলে। ঠিক তখনই পেছন থেকে অশ্বত্থামা চলে আসে আর ভাইরাবকে দূরে ছুঁড়ে মারে। এই সময় ভাইরাব তার সেই আগের ট্রিক্সটা কাজে লাগায়। সে নিজের ডিভাইস ইউজ করে নিজের অনেকগুলো ডুপ্লিকেট কপি বানিয়ে ফেলে অশ্বত্থামাকে কনফিউজ করার জন্য। অশ্বত্থামা প্রথমে তো কিছু বুঝতে পারে না, কিন্তু সে তার নিজের শক্তি দিয়েই ভাইরাবকে ধরে ফেলে। এখানে ভাইরাবও তার সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু অশ্বত্থামা এত বেশি লম্বা ছিল যে ভাইরাব তার কাপড়ের ভেতরেই ঢুকে যাচ্ছিল। ভাইরাব তখন নিজের একটা ডিভাইস ব্যবহার করে অশ্বত্থামার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়, কিন্তু অশ্বত্থামা সেটাও নিজের শক্তি দিয়ে ভেঙে ফেলে আর সে ভাইরাবকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। এই সময় ভাইরাবের রোবট তাকে সাহায্য করতে এলে অশ্বত্থামা তাকেই ভেঙে ফেলে। এতে ভাইরাব খুবই রেগে যায় আর আবারও তাকে অ্যাটাক করে। অশ্বত্থামা তখন একটা মূর্তি ভেঙে ফেলে আর ভাইরাব সেটার নিচে চাপা পড়ে। আর এরপরই তারা সকলে নিজেদের গাড়ি নিয়ে সাম্বালার দিকে চলে যায়। সাম্বালা দুটি পাহাড়ের মধ্যে লুকানো একটা গ্রাম ছিল, যেখানে অদৃশ্য একটা দেয়ালের মাধ্যমেই প্রবেশ করতে হতো। এখানে বাস করা কেউ ব্যতীত এই দেয়ালের ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না, আর তারা এই অদৃশ্য দেয়াল টেকনোলজির মাধ্যমেই তৈরি করেছিল পুরো পৃথিবীর থেকে এই জায়গাটাকে লুকিয়ে রাখার জন্য। অন্যদিকে কমান্ডার মানাস কাউন্সিলর বাণীকে গিয়ে সুমাথির ব্যাপারে জানায়। বাণী তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলতে থাকে 150 দিন সেই ফর্মুলা সার্ভাইভ করা তো অসম্ভব একটা ব্যাপার, আর সেই ফর্মুলা ওই মেয়ের বডিতে গেলই বা কিভাবে? নিশ্চয়ই এখানে অলৌকিক কোনো ঘটনা ঘটেছে। সে মানাসকে সেই সিরামের ব্যাপারেও জিজ্ঞেস করে যেটা সুমাথির বডি থেকে বের করার কথা ছিল। মানাস বলতে থাকে তারা শুধুমাত্র এক ড্রপ সিরামই তার থেকে নিঃসরণ করতে পেরেছিল, আর এরপরই সে সেখান থেকে পালিয়ে গিয়েছে। সে তার লোকেদেরকেও পাঠিয়েছিল তাকে ধরার জন্য, কিন্তু কোথা থেকে 8 ফুট লম্বা একটা লোক চলে এসেছিল আর তার মাথার মাঝখানে পাথরের মতো একটা বস্তু জ্বলছিল। সে সকলকে মেরে সেই মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। এই কথা শুনেই বাণী অবাক হয়ে বলে ওঠে অশ্বত্থামা। এরপরই সে মানাসকে অশ্বত্থামার ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর সে ওই ধনুকটা দেখিয়ে বলে যখন শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে চলে গিয়েছিল তখন এই ধনুকের সমস্ত শক্তিও তার সাথেই চলে গিয়েছিল, আর এখন এই ধনুকের শক্তি আবারও ফিরে এসেছে। এর অর্থ খুব দ্রুতই আবারও শ্রীকৃষ্ণ আসতে চলেছে, আর অশ্বত্থামার আগমন এটারই ইঙ্গিত দিচ্ছে। সে মানাসকে বলে সেই মেয়েটার গর্ভেই হয়তো শ্রীকৃষ্ণ বেড়ে উঠছে, আর এ কারণেই সকলে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তাই তার সন্তান জন্মের আগেই তাকে মেরে ফেলতে হবে, নয়তো তাদের সুপ্রিমের জন্য এটা অনেক বেশি বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এদিকে অশ্বত্থামারা যখন সাম্বালাতে পৌঁছায় তখন মারিয়াম সেখানে চলে আসে আর বলে ফাইনালি তাদের মা চলে এসেছে,
কালকিকে জন্ম দিতে। তখন তাদের ক্যাপ্টেন বলতে থাকে এসব মন গড়া কাহিনী ছাড়া আর কিছুই না, আর সুমাথিকে এখানে রাখা মানে তাদের সকলের জন্য বিপদ ডেকে আনা। আর কি বা প্রমাণ আছে যে এই মেয়ে কালকিকে জন্ম দিতে চলেছে? তো যখন সে এসব বলছিল তখনই সেখানে মুষলধারে বৃষ্টি নেমে আসে, যেমন বৃষ্টি বহু বছর পৃথিবীতে হয়নি। এটা দেখে তো সাম্বালার সব লোকেরাই বুঝে যায় কালকি আসতে চলেছে, তাই তারা সুমাথির অনেক বেশি যত্ন নিতে থাকে। অন্যদিকে অশ্বত্থামা যে সৈন্যদের মেরে অজ্ঞান করে দিয়েছিল তাদের উদ্ধার করতে আরো কিছু সৈন্য সেখানে চলে আসে। তখন সেই মূর্তির নিচে চাপা পড়া ভাইরাবও বেরিয়ে আসে। তখন একজন সৈনিক সকল দোষ ভাইরাবের উপরে চাপিয়ে দেয় আর বলে ভাইরাবের কারণেই সুমাথি এখান থেকে পালিয়ে যেতে পেরেছে। এই কথা শুনে সেই রোবট সৈনিক ভাইরাবকে ব্ল্যাকলিস্ট করে দেয়। এতে করে সে আর কোনোদিনই কমপ্লেক্সে ঢুকতে পারবে না। এতে তো সে অনেক বেশি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। সেখানে এসে তো সে অনেক ইমোশনাল কথাবার্তা বলে প্রকাশকে ছেড়ে দেয়। তখন প্রকাশ আবারও ভাইরাবকে তাদের রাইভাল দলে যোগ দিতে বলে। এবার ভাইরাব তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সে প্রকাশকে তার সাথে সাম্বালাতে নিয়ে যেতে বলে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যখন সেই সৈনিক ভাইরাবকে দেখিয়ে দিয়েছিল তখন ভাইরাব কমান্ডার মানাসের সাথে কথা বলেছিল। সে তার সাথে ডিল করেছিল যদি সে সুমাথিকে তার হাতে তুলে দেয় তবে তারা সারা জীবনের জন্য ভাইরাবকে কমপ্লেক্সে থাকার সুযোগ দিবে। আর এ কারণেই সে বাড়ি ফিরে প্রকাশের সামনে এসব নাটক করছিল যাতে সে তার সাথে সাম্বালাতে যেতে পারে। ভাইরাব তখন আবারও নতুন করে তার রোবট বুচিকে শক্তিশালী ভাবে তৈরি করতে থাকে। এরপর সে প্রকাশের সাথে সাম্বালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রায়া অশ্বত্থামার সাথে কথা বলছিল। রায়া তাকে জিজ্ঞেস করে সে কেন সবসময় এই লাঠি দিয়ে লড়াই করে। এই সময় অশ্বত্থামা বলে এটা কোনো সাধারণ লাঠি না, এটা মহাভারতের কুরুক্ষেত্রে ব্যবহার করা অস্ত্র। রায়া তখন অশ্বত্থামাকে তার সেই যুদ্ধের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। সে বলে নিশ্চয়ই সে যুদ্ধে সেই বেস্ট ফাইটার ছিল। অশ্বত্থামা জানায় সে সেই যুদ্ধে হেরে গিয়েছিল অর্জুনের কাছে। তখন রায়া জিজ্ঞেস করে তবে অর্জুনই কি বেস্ট ফাইটার ছিল? অশ্বত্থামা বলে অর্জুন নয়, বরং অশ্বত্থামার বন্ধুই ছিল বীর যোদ্ধা, আর তার নাম ছিল কর্ণ। আর এই লাঠিটা তার সেই বন্ধুরই, যেটা কিনা একটা ধনুক ছিল। এদিকে ভাইরাব প্রকাশের সাহায্যে সাম্বালায় প্রবেশ করে। সে মাঝ রাস্তায় প্রকাশকে অজ্ঞান করে অশ্বত্থামার ছদ্মবেশে সেখানে ঢুকে পড়ে। সে অশ্বত্থামার ছদ্মবেশে সুমাথিকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে স্বয়ং অশ্বত্থামা চলে আসে। সকলেই তো দুইজন অশ্বত্থামাকে দেখে অনেক বেশি কনফিউজড হয়ে যায়। তখনই অশ্বত্থামার লাঠির আঘাতে ভাইরাবের আসল রূপ সকলের সামনে বেরিয়ে আসে। ভাইরাব তখন সুমাথিকে সেখান থেকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে সফল হয় না। তখনই সেখানে ভাইরাবের রোবট বুচি চলে আসে, যে কিনা এখন ছিল অনেক বেশি শক্তিশালী, আর তার ভেতরেই ভাইরাব বসেছিল। ভাইরাব তার রোবটের সাহায্যে অশ্বত্থামাকে লাথি মেরে অনেক দূরে ফেলে দেয়। সাম্বালার লোকেরা তখন সেদিকেই এগিয়ে আসছিল। ঠিক তখনই সেখানে কমান্ডার মানাস নিজের দলবল নিয়ে চলে আসে। মূলত সে ভাইরাবকে ট্র্যাক করে সাম্বালার ঠিকানা জেনে গিয়েছিল। মারিয়াম তখন ভিরানকে বড় যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। অন্যদিকে অশ্বত্থামা আর ভাইরাবের মধ্যে ফাইট চলছিল, আর এই ফাইটের মধ্যেই সে অশ্বত্থামাকে নিচে ফেলে দেয়। সেভাবে সে হয়তো তাকে হারিয়ে দিয়েছে, কিন্তু অশ্বত্থামা তো আবারও উঠে এসে ভাইরাবকে সাথে টেনে নিয়ে নিচে চলে যায়। এতে ভাইরাব বেশ আঘাত পায় আর জ্ঞান হারিয়ে ফেলে। আর এদিকে কমান্ডার মানাস আর সাম্বালার সৈন্যদের মধ্যেও যুদ্ধ শুরু হয়ে যায়। মানাস নিজের একটা টেকনোলজি ব্যবহার করে অশ্বত্থামাকে বেঁধে ফেলে। এরপর সুমাথিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অশ্বত্থামা অনেক চেষ্টার পরেও নিজেকে ছাড়াতে পারে না। ঠিক তখনই অশ্বত্থামার সেই লাঠিটা ভাইরাবের হাতে গিয়ে পড়ে, যার কারণে ভাইরাবের মধ্যে অদ্ভুত একটা শক্তি জেগে ওঠে। সে তার এক হাত দিয়ে মানাসের সব ফ্লাইং টেকনোলজি ধ্বংস করে দিতে থাকে। আর ভাইরাবের এই রূপ দেখে তো অশ্বত্থামার তার বন্ধু কর্ণের কথা মনে পড়ে যায়। ভাইরাব তখন মানাসের সব যান নষ্ট করে ফেলে। তখন মানাস তার হাই বিমের একটা লেজার ভাইরাবের দিকে নিক্ষেপ করে, কিন্তু এটাও তার কিছুই করতে পারে না। সে সরাসরি গিয়ে সেই লাঠিটা মানাসের বুকে ঢুকিয়ে দেয়, আর সেখানেই মানাস মারা যায়। এরপর ভাইরাব সুমাথিকে নিয়ে নিচে নেমে আসে। অশ্বত্থামা তো এক নজরে ভাইরাবকেই দেখতে থাকে, কেননা তার বারবার মনে হচ্ছিল এটাই তার বন্ধু কর্ণ। ঠিক তখনই ভাইরাবের সামনে তার রোবট চলে আসে আর বলতে থাকে এটাই সময়, এখনই তাদের এখান থেকে পালাতে হবে। ভাইরাব তখন আবারও নিজের হুঁশে ফিরে আসে। সে সুমাথিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই অশ্বত্থামা নিজেকে ছাড়িয়ে নিয়ে ভাইরাবকে আটকানোর চেষ্টা করে। সে বলে বন্ধু দাঁড়াও, আমার কথা শোনো। কিন্তু ভাইরাব তার কোনো কথাই শোনে না, আর সুমাথিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সময় আমাদের আবারও মহাভারতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে অর্জুন অশ্বত্থামার উপরে হামলা করছিল। তখনই কর্ণ এসে অশ্বত্থামাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছিল, আর তাকে দেখতে পুরোপুরি ভাইরাবের মতোই ছিল। তো দৃশ্য
এখানেই কাট হয়। অন্যদিকে আমরা বাণীকে দেখতে পাই, যে কিনা সেই 1 ফোঁটা সিরাম নিয়ে সুপ্রিমের কাছে চলে যায়। সুপ্রিম সেই 1 ফোঁটা সিরাম নিজের বডিতে ঢুকিয়ে নেয়। এতে করে তার শরীরের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন হতে থাকে, আর এক পলকের মধ্যেই সে বৃদ্ধ থেকে অনেক বেশি শক্তিশালী লোকে পরিণত হয়। আর এভাবেই হয়তো প্রেগনেন্ট মহিলাদের শরীর থেকে নেওয়া সিরামের মাধ্যমেই সে এত বছর ধরে বেঁচে রয়েছে। তবে এবার সে সামান্য কিছু সিরামেই অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। যাই হোক, এরপর দেখা যায় সে ব্রহ্মার সেই ধনুকটা নিজের 1 হাত দিয়েও তুলে ফেলে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো সুপার পাওয়ার পেয়ে গিয়েছে। বাণী তখন সুপ্রিমকে বলতে থাকে, সামান্য 1 ফোঁটাতেই এত বেশি শক্তি, সে যে করেই হোক এখন সুমাথিকে খুঁজে বের করবেই। তখন সুপ্রিম বলে এবার সে নিজেই যাবে তাকে খুঁজে বের করতে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই অনেক প্রশ্ন রেখে এই গল্পটা এখানেই শেষ হয়। আর এর পরবর্তী পার্টেই হয়তো আমরা জানতে পারবো যে ভাইরাফ কি সত্যি সত্যি সুমাথিকে সুপ্রিমের কাছে তুলে দিবে, নাকি তাকে সে নিজেই বাঁচিয়ে নিবে, আর কিভাবেই বা কালকির জন্ম হবে আর সে সুপ্রিমকে চিরতরে শেষ করে দিবে আর অন্যায় অত্যাচারের অবসান ঘটাবে। তো এই সব কিছু জানতে হলে আমাদের দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আর সেটা যখনই আসবে তখনই আমি আপনাদের জন্য সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।